আচ্ছা, এখানে দেখো তোমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করতেছি, ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম মেকানিক্স। এইটা খুব বেশি সিলেবাসে নাই, অল্প কিছু টপিকস যে একটু থাকতে পারে, এগুলো একটু কভার করে দিচ্ছি আর কি। তো এগুলো পুরোটা পড়া লাগবে না, কারণ যেগুলো পড়াবো ওগুলো পড়লে হবে। এখন আসো এই যে কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে আর এখানে দেখো যে প্রিন্সিপাল অফ কোয়ান্টাম মেকানিক্স। যে কোয়ান্টাম মেকানিক্স এর মূল প্রিন্সিপালটা কি? আসলে মূল প্রিন্সিপালটা তোমার তিনটা বেসিক প্রিন্সিপালের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে ধরো এনার্জি কোয়ান্টা কাকে বলে, সেটা এনার্জি কোয়ান্টা কিছু প্রিন্সিপাল আছে সেটা। তারপর হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি প্রিন্সিপাল, এবং হচ্ছে আনসার্টেনটি প্রিন্সিপাল। এই তিনটা প্রিন্সিপাল রিলেটেড কিছু থিওরি পড়লে মনে হবে। তো এনার্জি কোয়ান্টা বলতে কি বোঝায় আসলে একটু দেখো। 1900 সালের দিকে ম্যাক্স প্ল্যাঙ্ক, সে হচ্ছে কোন একটা তোমার হিটেড সারফেস, কোন একটা হিটেড সারফেস থেকে যে রেডিয়েশনটা ইমিট হয়, এটাকে সে ডিসক্রিট প্যাকেট আকারে চিন্তা করছে। অর্থাৎ কোন একটা হিটেড সারফেস থেকে বা কোন একটা হট সারফেস থেকে যে পরিমাণ রেডিয়েশনটা আসে, রেডিয়েশনের এনার্জিটা একটা এনার্জির প্যাকেট আকারে ডিসিপেট করে বা রেডিয়েট হয়। সেই প্যাকেটটাকে সে বলছিল কোয়ান্টাম। আর এই কোয়ান্টাম এনার্জি যেটা, সেটাকে সে প্রকাশ করছে ইজ ইকুয়াল টু এস ভি দ্বারা, এস অথবা এস নিউ দ্বারা। যেখানে এই ভি বা নিউটা হচ্ছে রেডিয়েশনের ফ্রিকোয়েন্সি, আর এইচটা হচ্ছে তার নাম অনুসারে প্লাঙ্ক কনস্ট্যান্ট। এটা তোমরা জানো যে প্লাঙ্ক কনস্ট্যান্ট হচ্ছে 6.625 × 10⁻34 জুল পার সেকেন্ড। এইটা যাওয়ার পরে 1905 সালে আইনস্টাইন এই সেম জিনিসটাকে সে অ্যাপ্লাই করছে ফটো ফটো ইলেকট্রিসিটির উপর। ফটো ইলেকট্রিক রেজাল্ট পাইছে সে, এবং এটাকে রিলেট করছে এই ইকুয়েশনটার সাথে। অর্থাৎ কোন একটা লাইট ওয়েভের মধ্যে যে পরিমাণ এনার্জি থাকে, সেই এনার্জিটাও একটা ডিসক্রিট ব্র্যাকেট আকারে ট্রাভেল করে। তো এই যে পার্টিকেল লাইট প্যাকেট অফ এনার্জি, অর্থাৎ কোন একটা তোমার লাইটের মধ্যে যে এনার্জি, সেই এনার্জিটা একটা প্যাকেট আকারে মুভ করে। তাহলে এই যে পার্টিকেলের মতো একটা প্যাকেট বা প্যাকেট হিসেবে মুভ করতেছে, এইটাকে আমরা বলি হচ্ছে ফোটন। এই প্যাকেট গুলাকে আমরা ফোটন বলি। এটা আইনস্টাইনের থিওরি অনুযায়ী এটা হচ্ছে একটা ফোটন। আর এই ফোটনের এনার্জিটাকে আমরা প্রকাশ করি ইজ ইকুয়াল টু এস ইউ দ্বারা, যেটা এই ইকুয়েশন আর সেম ইকুয়েশন ইজ ইকুয়াল টু এস নিউ। অ্যাপ্লাই করছে কিসের ক্ষেত্রে? ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে, বা তোমার লাইটের ক্ষেত্রে অ্যাপ্লাই করছে। তো আমরা এখান থেকে একটা কনক্লুশন আসতে পারি যে কোন একটা ফোটন যেটা পর্যাপ্ত পরিমাণ এনার্জি তার আছে, সেই এনার্জিটা নিয়ে সে যখন কোন একটা ম্যাটেরিয়ালের সারফেসের ইলেকট্রনকে নক করবে, তখন ওই ইলেকট্রনকে হিট করবে, ওই ইলেকট্রনটা ওই এনার্জিটা নিবে, নিয়ে ওই জায়গাটা মুভ করে চলে যাবে। আচ্ছা, এখন এই যে একটা লাইট বা ফোটন আইসা ইলেকট্রনকে হিট করলো এবং ইলেকট্রনকে এনার্জি দিল, তাহলে এই ইলেকট্রনটা, তার তো একটা বন্ডিং আছে, তাই না? এই বন্ডিংটা বা তার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি লাগে, অথবা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যেতে হলে এনার্জি লাগে, অথবা তার মধ্যে থেকে ইন্টারেকশন আছে অন্যান্য পার্টিকেলের সাথে, সেই ইন্টারেকশনটাকে ছেড়ে যেতে একটা এনার্জি লাগবে। এই যে পরিমাণ এনার্জি লাগে কোন একটা ইলেকট্রনকে তার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানোর জন্য, ওই জায়গাটা থেকে বের করার জন্য, সেই এনার্জিটা, মিনিমাম এনার্জিটাকে আমরা বলতেছি ওয়ার্ক ফাংশন। কোন একটা ম্যাটেরিয়াল ওয়ার্ক ফাংশন, তার মানে কোন একটা ইলেকট্রন ওয়ার্ক ফাংশনের সমান এনার্জি পাইলেই সে মুভ করবে, আদারওয়াইজ কিন্তু মুভ করবে না সেটি। তাহলে আমরা যদি একটা ফটো ইলেকট্রিক ইফেক্টটা দেখি, যে কোনো একটা ম্যাটেরিয়ালের উপরে একটা ইনসিডেন্ট লাইট পড়ছে, লাইট পড়ার পরে এই ম্যাটেরিয়ালকে সারফেস এসে পড়লো, ইলেকট্রন গুলো এনার্জিটাকে নিল, নিয়ে ইলেকট্রন গুলা ট্রাভেল করা শুরু করবে। তো এই যে ফটো ইলেকট্রনটা পাইলাম, এই ফটো পড়ার কারণে যে ইলেকট্রনটা পাইলাম, সেই ইলেকট্রনের এনার্জি হচ্ছে টি, এবং এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। তো কোন একটা ফটো ইলেকট্রনের যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটা হবে, যে ভেলোসিটি সে দৌড়াবে অথবা যে এনার্জিটা সে ট্রাভেল করবে, সেই কাইনেটিক এনার্জিটা হচ্ছে দ্য ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি, যে নিউ, এই নিউ এর একটা ফাংশন। এখন আসো, any excess photon energy goes into the kinetic energy of the photon electron। তাহলে এখন এই যে ফোটনটা পড়লো, ফোটনের মধ্যে যে পরিমাণ একটা এনার্জি আছে, এই এনার্জিটা কি কাজে লাগতেছে? এনার্জিটা কাজে লাগতেছে তোমার ইলেকট্রনের ওয়ার্ক ফাংশনটা দেওয়ার জন্য, অর্থাৎ ইলেকট্রনটাকে এক জায়গা থেকে এক জায়গায় মুভ করার জন্য। তো ওয়ার্ক ফাংশন পরিমাণ এনার্জি পাইলে ইলেকট্রন মুভ করবে। এখন এই ফোটনের এনার্জি যদি ওয়ার্ক ফাংশনের চেয়ে অনেক বেশি থাকে, তো ওয়ার্ক ফাংশনটা লাগবে হচ্ছে এটাকে মুভ করানোর জন্য,
আর বাকি এনার্জিটা হবে কি, এটাকে এক্সিলারেশন দিয়ে বাকি এনার্জিটা তোমার এটা একটা এক্সিলারেশন দিবে বা কাইনেটিক এনার্জি হিসেবে কাউন্ট হবে। তাহলে টোটাল যে আমরা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কোন একটা ফটো ইলেকট্রনের, সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, হাফ এম ভি স্কয়ার। এটা সমান সমান কত, এস মিউ মাইনাস এস মিউ নট। অর্থাৎ সে টোটাল যা পাইছে সেটা থেকে ওয়ার্ক ফাংশনটা বাদ দিলে যেটা থাকবে সেটাই তার কাইনেটিক এনার্জি হিসেবে কাজ করবে। এটা এখানে বলে দেওয়া আছে। তাহলে মূলত কাইনেটিক কোন একটা ফটো ইলেকট্রনের কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির ইকুয়েশনটা হচ্ছে এটা, টি ম্যাক্স ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এস মিউ মাইনাস এস মিউ নট। এখানে মিউ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল মিউ নট। তাহলে এটা আমরা পাইলাম যে কোয়ান্টাম বলতে কি বোঝায়, কোয়ান্টাম এনার্জি বলতে কি বোঝায়, এবং কোয়ান্টাম প্রিন্সিপালটা আসলে কি সেটা বুঝলাম। এখন আসো, কোন একটা অঙ্ক দেয়া আছে আর কি, ম্যাথ, যে কোন একটা পার্টিকুলার ওয়েভলেন্থের ক্ষেত্রে ফোটন এনার্জিটা মেজার করার জন্য এক্স রে হচ্ছে, পার্টিকুলার ওয়েভটা হচ্ছে এক্স রে ওয়েভ, তার ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এত। তাহলে তার মধ্যে যে এনার্জিটা পাবো আমরা, সেই এনার্জিটা কি ইজ ইকুয়াল টু এস মিউ, আবার ডিউ সমান সমান সি বাই ল্যামডা, এটা মনে রাখবা, ডিউ সমান সমান সি বাই ল্যামডা। এটা করলে আমরা এত যোগ পাই, তাহলে এটা আমরা পেয়ে গেছি এত ইলেকট্রন ভোল্ট পাইছি। এখন এত জুল পাইছি, এখন এই জুলকে ইলেকট্রন ভোল্টে নিতে হলে কি করতে হবে, 1.6 × 10⁻⁰ দ্বারা ভাগ দিতে হবে। তাহলে এটাকে 19 দ্বারা ভাগ দিলাম, এত ইলেকট্রন। তার মানে কোন একটা ফোটনের এনার্জি কত সেটা আমরা, কোন একটা পার্টিকুলার ওয়েভলেন্থে কোন একটা ফোটনের এনার্জি কত সেটা আমরা ইকুয়েশন দিয়ে পেয়ে গেলাম, ইজ ইকুয়াল টু এস নিউ সমান সমান সি বাই ল্যামডা। ইকুয়েশন করে পেয়ে গেলাম যে কোন একটা ফোটনটার এনার্জিটা হচ্ছে 1.7 × 10⁻⁴ ইলেকট্রন ভোল্ট। এখানে দেখো যে ওয়েভলেন্থের সাথে এনার্জির একটা রিলেশন দিচ্ছে, অর্থাৎ এই লার্জ এনার্জি কারেসপন্ড টু শর্ট ওয়েভলেন্থ। এটা দেখে যেহেতু ওয়েভলেন্থের সাথে এনার্জির রিলেশনটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে ওয়েভলেন্থ বাড়লে এনার্জি কমবে, এনার্জি কমলে ওয়েভলেন্থ বাড়বে। ওয়েভলেন্থ যত কম হবে তত তোমার ওয়েভটার এনার্জি বাড়বে। আচ্ছা, এইটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে, যে আমরা কোয়ান্টাম থিওরিটা বুঝাইলাম? এখন যদি সমস্যা না থাকে তাহলে তোমরা এই ওয়েব ওয়েব পার্টিকেল ডুয়ালিটিটা পড়ো। এই যে ওয়েব পার্টিকেল ডুয়ালিটিতে এই লাইনগুলো একটু পড়ো, এই লাইনগুলোর এই কেসগুলো দেখো যদি না। এখানে দেখো যে ওয়েভ পার্টিকেল প্রপার্টি একটা আমরা দেখলাম কোয়ান্টাম থিওরি, কোয়ান্টাম থিওরি যে আমরা এক্সপ্লেইন করছিলাম যে কোনো একটা এনার্জি তার প্যাকেট আকারে যায়, তাই না? কোনো একটা লাইটের মধ্যে যে এনার্জিটা থাকে সেই এনার্জিটা ছোট ছোট প্যাকেট আকারে যায়, তার মানে সেটা একটা পার্টিকেল। আর এখানে আমরা ওয়েব পার্টিকেল ডিউরেটিতে এসে বলতেছি যে সে কখনো পার্টিকেল মতো আচরণ করবে, সেখানে কখনো সে ওয়েভের মতো আচরণ করবে, দুইটাই বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে। এই কনসেপ্টটা দিচ্ছে কে, ডি ব্রগলি 1924 সালে। সে কি বলছে, যেহেতু সে বলতে চাচ্ছে যে ওয়েভ এক্সিবিট পার্টিকেল লাইক বিহেভিয়ার, কোন একটা ওয়েভ সে পার্টিকেলের মতো বিহেভ করে। আমরা একটু আগে দেখে আসছি যে লাইট ওয়েভটা যে এনার্জিটাকে ডিসিপেট করে, সেই ওয়েভটার এনার্জিটা ছোট ছোট পার্টিকেল আকারে যায়, তার মানে ওয়েভ পার্টিকেলের মতো বিহেভ করে। তাহলে আমরা বলতে পারি কোন একটা পার্টিকেলও কি করবে, ওয়েভ লাইক প্রপার্টি শো করতে পারে। যেহেতু পার্টিকেল, কোন একটা ওয়েভ পার্টিকেল পার্টিকেলের মতো বিহেভ করলো, সুতরাং কোন একটা পার্টিকেলও কি করতে পারে, ওয়েভের মতো বিহেভিয়ার করতে পারে। এই জিনিসটাকে আমরা বলতেছি, এই জিনিসটাই হচ্ছে ডি ব্রগলির মূল হাইপোথিসিস, যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি প্রপার্টিকে কোন একটা অবজেক্ট কখনো পার্টিকেল হিসেবে কখনো ওয়েভ হিসেবে দুইভাবে সে আচরণ করতে পারে। আচ্ছা, তাহলে কিভাবে তার এক্সপ্লেনেশনটা করে দিবে, আমরা দেখি যে কোন একটা ফোটনের যে মোমেন্টাম ভরবেগ, সেই মোমেন্টামটা কেমন হবে, পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এই অনুযায়ী। আর এটা হচ্ছে কি তার ওয়েভলেন্থ, কোন একটা লাইট ওয়েভের ওয়েভলেন্থ যদি এ হয়, এবং ডি ব্রগলিস হাইপোথিসিস ওয়েভলেন্থ অফ এ পার্টিকেল ক্যান বি এক্সপ্লয়েটেড। তাহলে আমরা এই ল্যামডাটাকে আবার কিভাবে প্রকাশ করতে পারি, ধরো কোন একটা ফোটনের মোমেন্টাম হচ্ছে পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এখান থেকে আমরা পেয়ে গেলাম ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি।
আচ্ছা, পিটা হচ্ছে মোমেন্টাম, এইচ হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, আর ল্যামডাটা হচ্ছে কি, ল্যামডাটা হচ্ছে তোমার ওয়েভলেন্থ। তাহলে এটা আমরা মোটামুটি শিওর হইলাম যে কোনো একটা পার্টিকেলের ক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্য ভরবেগ কিভাবে হিসাব করে। এখন আসো, এইটা সে একটা এক্সপেরিমেন্ট দিয়ে টেস্ট করছে 1927 সালে, একটা এক্সপেরিমেন্ট দিছে। ফিগার 2.2 তে এক্সপেরিমেন্টটা দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্টের অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ডিভিশন গ্রামার এক্সপেরিমেন্ট। সেইখানে কি করছে, একটা ইলেকট্রন গানের মধ্যে থেকে ইলেকট্রন বিম মারছে, মারার পরে স্যাম্পলের মধ্য দিয়ে আসছে, আইসে আবার চলে গেছে স্ক্যাটার্ড ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে আসছে, তারপরে সেই ভেলোসিটি এবং হচ্ছে এটা যে পার্টিকেল সেই জিনিসগুলো প্রমাণ করার চেষ্টা করছে। এইখানে আছে একটা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দেওয়া আছে। আচ্ছা, এখন এই সূত্রটা দিয়ে এটা ম্যাথ দিছে ওরা, যে ডি ব্রগলির ওয়েভলেন্থ অফ এ পার্টিকেল, কোন একটা পার্টিকেলের ডি ব্রগলির ওয়েভলেন্থটা কত সেটা বের করতে হবে। অ্যান ইলেকট্রন ট্রাভেলিং এ ভেলোসিটি অফ ইলেকট্রনের ভেলোসিটিটা দেওয়া আছে এত মিটার পার মিটার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি ডি ব্রগলি প্রিন্সিপাল অনুযায়ী ভরবেগ মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু কত, বা এইচ বাই ল্যামডা, অথবা পি ইজ ইকুয়াল টু এম ইনটু মিউ। তাহলে এইটা গুণ করলাম আমরা, সমান সমান পিটা কত পেয়ে গেলাম, এম পেয়ে গেলাম, ইলেকট্রনের মাস 9.1 × 10⁻31, আর তার ভেলোসিটি পেয়ে গেলাম এটা। আবার আমরা জানি কিন্তু যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, এই ইকুয়েশনটা জানি। তাহলে এখান থেকে আমরা ল্যামডা পেয়ে গেলাম, তাহলে আছে এটাকে অ্যামস্টার নিয়ে গেলাম, 10 দিয়ে ভাগ দিয়ে আমরা অ্যামস্টার নিয়ে গেলাম। তারপরে আসো, এটা ওই অঙ্কটা পারবা, সমস্যা নাই। এই সূত্রের দুইটা ওয়েভ পার্টিকেলের রিলেটিভ দুইটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল গুলোর বাসায় করবা, ওই একই জিনিস, শুধুমাত্র ভ্যালু গুলো চেঞ্জ করে দিছে। রেজাল্টটাও দেওয়া আছে, করে দেখো। এইবার এখানে আসো, যে আনসার্টেনিটি প্রিন্সিপাল, আর একটা প্রিন্সিপাল আছে আনসার্টেনিটি প্রিন্সিপাল। তো আনসার্টেনিটি প্রিন্সিপালটা একটু একটু পড়ো, এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত একটু পড়ো, পরে দেখো এই প্রিন্সিপালটা বুঝছো কিনা। আসলে এটা একটা থিওরির, আগে থিওরি গুলো পরে আসতো, এটার একটা অ্যাপ্লিকেশন। জাস্ট এখান থেকে এখানে একটু পর্যন্ত পড়ো, পরে দেখো থিওরিটা যা বলতে চাইছো তা বুঝছো কিনা। তাহলে এখন মনে হয় কিছু বুঝতে পারছো যে আনসার্টেনিটি প্রিন্সিপালটা কি আসলে। প্রথমে প্রথম কথা হচ্ছে, প্রত্যেকটা প্রিন্সিপাল এক একজন সাইন্টিস্ট দিচ্ছে। তো কোয়ান্টাম দিছে ম্যাক্স প্ল্যাঙ্ক, ধরো প্ল্যাঙ্ক, তারপরে আসছে হচ্ছে আইনস্টাইন থেকে কোয়ান্টাম থিওরিটা, তারপরে আসলো হচ্ছে তোমার ডুয়েল প্রিন্সিপাল, ডুয়েল প্রিন্সিপালিটি সেটা আসলো। এখন আসো আনসার্টেনিটি প্রিন্সিপাল। আনসার্টেনিটি প্রিন্সিপালটা আসছে, এটা একটা হাইজেনবার্গ নামের সায়েন্টিস্ট দিচ্ছে, প্রত্যেকটা প্রিন্সিপাল একদম সায়েন্টিস্ট দিচ্ছে। তো এই হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা হচ্ছে, সে বলতে চাচ্ছে যে কোন একটা স্পেসিফিক টাইমে, কোন একটা, ধরো কোন একটা স্পেসিফিক টাইমে তোমার কোন একটা পার্টিকেলের স্পেসিফিক পজিশন এবং মোমেন্টাম, এটাকে একসাথে ইভালুয়েট করা খুবই কঠিন একটা বিষয়, একুরেটলি ইভালুয়েট করা। ধরো একটা গাড়ি অথবা সময় বা পার আওয়ার বেগে যাচ্ছে, হঠাৎ করে তোমাকে আমি বললাম ধরো 5টা, সে অতিক্রম করতেছে ধরো তোমার 100 মাইল/আওয়ার বেগে, কোন একটা পজিশন অথবা যে কোনো একটা টাইমে বললাম ঠিক এই মুহূর্তে এই পজিশনে তার মোমেন্টাম কত এবং পজিশনটা কত সেটা আমাকে দেখো, মোমেন্টামের সাথে তার পজিশন একুরেটলি দেখো। এটা অত্যন্ত টাফ একটা বিষয়, কারণ পার্টিকেল গুলো এর আগে আমরা পড়ে আসছি, সেটা এনার্জি আকারে মুভ করে, যখন হাই ভেলোসিটিতে যায় তখন দেখা যাবে যে এই পার্টিকেল গুলাই কি করে, একটা এনার্জি আকারে, ফোটন আকারে মুভ করে, এনার্জি আকারে মুভ করে। তখন এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে তুমি তোমার কোন একটা পজিশন, ওই এবং ওই স্পেসিফিক পজিশনে ওই মোমেন্টামটা, পার্টিকেলের মোমেন্টামটা অ্যাবসলিউটলি একুরেটলি বের করা খুবই কঠিন একটা বিষয়, এবং এটা একুরেটলি মেজার করা সম্ভব না, এটার মধ্যে একটা এরর থাকবে, এই একটা ঘটনা। আবার এটাকে অন্যভাবে বলতে পারো যে তোমার এনার্জি এবং টাইম, কোন একটা স্পেসিফিক টাইমে কোন একটা পার্টিকেল আমাদের কি পরিমাণ এনার্জি আছে, যখন হাই ভেলোসিটি সে মুভ করবে, তখন সেই টাইমের সাথে এনার্জি, এই দুইটার রিলেশনটাও বের করা, অ্যাবসলিউটলি একুরেটলি রিলেশনটা বের করাও কঠিন বিষয়। তো তার মানে কি, এখানে আসলে অ্যাবসলিউটলি একুরেটি আমরা পাবো না, অ্যাবসলিউট একুরেট রেজাল্ট আমরা পাচ্ছি না, এখানে আমরা পাচ্ছি যেটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো এই যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি আনসার্টেনিটি প্রিন্সিপাল। অর্থাৎ তোমার কোন একটা
পার্টিকেলের ক্ষেত্রে আমরা স্পেসিফিক পজিশন এবং স্পেসিফিক টাইম, একইভাবে তোমার হচ্ছে স্পেসিফিক পজিশন এবং স্পেসিফিক মোমেন্টাম, এই দুইটার মধ্যে রিলেশনটা আমরা বের করতে পারি না। সেক্ষেত্রে আনসার্টিনিটি থাকে আমাদের জন্য। তো যদি মনে করি যে এরকম একটা ঘটনা ঘটছে, সেই ক্ষেত্রে আমরা মোমেন্টামের আনসার্টিনিটিটা আমরা হচ্ছে ডেল্টা পি, এবং পজিশনের আনসার্টেনিটিটা হচ্ছে ডেল্টা এক্স, যে এক্সাক্ট ওই মুহূর্তে ওই জায়গায় কোন জায়গায় থাকবে এবং ওই মুহূর্তে ওই টাইমে কি পরিমাণ এনার্জি হবে, এগুলো আমরা ধরতে পারি না। এই জন্য মনে করলাম যে আমার মোমেন্টামের আনসার্টেনিটি হচ্ছে ডেল্টা পি আর পজিশনের হচ্ছে ডেল্টা এক্স। তাহলে আনসার্টেনিটি প্রিন্সিপালটা বলতেছে এই যে মোমেন্টাম এবং ডেল্টা পি এবং হচ্ছে পজিশন ডেল্টা এক্স, এই দুইজনের আনসার্টেনিটি যদি গুণ দাও ডেল পি টু ডেল এক্স, তাহলে সেটা অবশ্যই প্লাঙ্কস কনস্ট্যান্টের সমান বা তার চেয়ে একটু বেশি হতে পারে। এইটা একটা। এই প্লাঙ্ক কনস্ট্যান্টটা আবার আসলে মডিফাইড প্লাঙ্ক কনস্ট্যান্ট বলে আর কি, যেটা হচ্ছে আসলে আমরা সিম্পলিফাই করে লিখছি, এটার উপর একটা বার আছে দেখবা, নর্মাল এইচ না, এটার উপরে একটা এইচ এর উপর একটা বার আছে। এইচ বার মানে কত, এইচ বাই টু এইচ বাই টু এইচ বাই, যারা প্লাঙ্ক কনস্ট্যান্ট কে ভাগ দিলে আমরা এইচ বার পাবো, সেটা হচ্ছে 1.054 10 টু দি পাওয়ার 34 জুল সেকেন্ড, এবং এটাকে আমরা মডিফাইড প্লাঙ্ক কনস্ট্যান্ট বলি। এবং এইটার ক্ষেত্রে এই এই জিনিসটাই সেম প্রিন্সিপালটা আমরা অ্যাপ্লাই করতে পারি এঙ্গুলার পজিশন এবং এঙ্গুলার মোমেন্টাম ক্ষেত্রে। অর্থাৎ কোন একটা পার্টিকুলার যে এঙ্গুলার মোমেন্টাম এতক্ষণ হচ্ছে আমরা ধরো লিনিয়ার পজিশন লিনিয়ার মোমেন্টাম, এটা সেম জিনিস আমরা এঙ্গুলার মোমেন্টাম এবং এঙ্গুলার পজিশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তারপর সেকেন্ড স্টেটমেন্টটা দেখো যে আনসার্টেনিটি প্রিন্সিপালের সেকেন্ড স্টেটমেন্টটা কি বলে। যে সেকেন্ড স্টেটমেন্টটা হচ্ছে তোমার অ্যাবসলিউট দ্য এনার্জি অফ এ পার্টিকেল এন্ড দ্য ইনস্ট্যান্ট অফ টাইম। তোমার যেই টাইমে যে এনার্জিটা যায়, টাইমের কারেসপন্ডিং হাই ভেলোসিটি যখন একটা পার্টিকেল মুভ করবে, তখন টাইমের রেসপেক্টে এনার্জিটা, এই দুইটা জিনিস আমরা বের করতে পারবো না। এক্ষেত্রে আনসার্টেনিটি থাকবে, একুরেটলি আমরা রেজাল্টটা বের করতে পারবো না, অ্যাবসলিউট একুরেট রেজাল্ট পাবো না। সেটাকে আমরা বলতেছি হচ্ছে আনসার্টেনিটি সেকেন্ড প্রিন্সিপাল। সেই ক্ষেত্রে তোমার এনার্জির আনসার্টেনিটি যদি ডেল্টা ই হয় এবং টাইমের আনসার্টেনিটি যদি ডেল্টা টি হয়, তাহলে আমরা বলতে পারি ডেল্টা ই ইনটু ডেল্টা টি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইচ বার, আগের মতো তোমরা বলতে পারি। এই দুইটা হচ্ছে আমার আনসার্টেনিটি প্রিন্সিপাল। দেখো আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ অনলি সিগনিফিক্যান্ট ফর সাব অ্যাটমিক পার্টিকেল। সাব অ্যাটমিক পার্টিকেল গুলো যেমন আছে, খুবই ক্ষুদ্র পার্টিকেল, সেগুলোর ক্ষেত্রে হাই ভেলোসিটি মুভ করে, সেগুলোর ক্ষেত্রে এই কনসেপ্টটা সম্ভব। বাকিদের ক্ষেত্রে সাধারণত এটা একটু বলা হয় না, সিগনিফিক্যান্ট অত গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এটা গেল। এই প্রিন্সিপাল গুলোর অ্যাপ্লিকেশনটা কি আসলে, এখানে যে জিনিসগুলো বলছে, যে এই আনসার্টেনিটি প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন কি বলা হচ্ছে, তোমার ডিটারমাইন দ্য এক্সাক্ট পজিশন অফ অ্যান ইলেকট্রন। এই যে আমরা আরো প্রিভিয়াস চ্যাপ্টার পরের চ্যাপ্টার গুলোতে আগে করে আসছিলাম না, যে কোনো একটা জায়গায় ইলেকট্রনে পাওয়ার সম্ভাবনা কি, এই সম্ভাবনা গুলো কেন আসছে, এই আনসার্টেনিটি প্রিন্সিপালের কারণে আমরা এই সম্ভাবনা গুলো আসছে, যে এক্সাক্ট ওই জায়গার মধ্যে ওই ইলেকট্রনটা পাওয়ার সম্ভাবনা কতটুকু। যদি আমরা শিওর থাকতাম যে এই ব্যান্ড গ্যাপের মধ্যে অবশ্যই এই ব্যান্ডে অবশ্যই ইলেকট্রন আছে, এই লেয়ারে ইলেকট্রন আছে, তাহলে তো আমার আনসার্টেনিটি দরকার ছিল না, আমি শিওর পাইতাম, প্রবাবিলিটির দরকার ছিল না। এখন এই আনসার্টেনিটির কারণে প্রবাবিলিটি আসছে যে আসলে ওই জায়গার মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কতটুকু। এটার সাথে রিলেশন তার এই আনসার্টেনিটি প্রিন্সিপাল, এই জিনিসটা বলে দিতে আছে। এই আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে আমরা আসলে কোনো একটা পার্টিকুলার পজিশনে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটিটা বের করতে পারি। তারপর প্রবাবিলিটি কেমন হবে এবং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, প্রবাবিলিটি ফাংশন, এই জিনিসগুলো সব আসছে হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপালের কনসেপ্ট থেকে, যে আসলে পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে কি না। সেখান থেকে আমরা বুঝতে পারবো যে আনসার্টেনিটিটা থেকেই এই প্রবাবিলিটি গুলো আসছে। একটু দেখবা, তারপর হচ্ছে এই সূত্রের একটা দুটো ম্যাথ আছে, এই ম্যাথ গুলো একটু দেখবা। এখন বলো দেখি, এতটুকু পর্যন্ত তুমি বুঝছো, মানে কষ্ট এতটুকু পর্যন্ত পড়াতে কোনো সমস্যা আছে কিনা, যা পড়াইছি বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা, নাকি একটু বলো। আচ্ছা, যদি না থাকে তাহলে একটু আমরা দেখি যে শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন নামে একটা ওয়েভ ইকুয়েশন আছে। এই ওয়েভ ইকুয়েশনটা কি করছে, যে শ্রোডিঞ্জার 1926 এত সালে একটা ওয়েভ মেকানিক্স এর একটা ফর্মুলেশন দেয় সে। ওখানে সে কি করছে, কোয়ান্টাম প্রিন্সিপাল যেটা আছে সেটাকেও ইনকর্পোরেট করছে
এটার সাথে প্ল্যাঙ্কের সূত্রটাকে ইনকর্পোরেট করছে এবং ওয়েভ পার্টিকেল থিওরি। এই যে আমরা থিওরি গুলো দেখছি সবগুলাকে সে একসাথে করছে। একসাথে করে সে একটা রিলেশনশিপ দেওয়ার চেষ্টা করছে, ইকুয়েশন দেওয়ার চেষ্টা করছে যে আলটিমেটলি কোন একটা পার্টিকেল যখন ওয়ান ডাইমেনশনে মুভ করে তখন সে আসলে যে ডুয়েল পার্টিকেল, কখনো পার্টিকেল হিসেবে মুভ করে, কখনো এনার্জি হিসেবে তাহলে টোটাল তার ইকুয়েশনটা কেমন, চেহারা কেমন দাঁড়ায়, সেরকম একটা ইকুয়েশন দিচ্ছে। সেটাকে আমরা বলছি তোমার শ্রোডিঞ্জার ইকুয়েশন। এই ওয়েভ ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন, এই ওয়েভ ইকুয়েশন আমরা একটু দেখি কিভাবে করছে। এখানে দেখো যে ওয়ান ডাইমেনশনাল নন রিলেটিভিস্টিক শ্রোডিঞ্জার ইকুয়েশন ইজ গিভেন বাই ওয়েভ ইকুয়েশন। শ্রোডিঞ্জার এর ওয়েভ ইকুয়েশন এটা সবসময় মনে রাখবা, এটা যে কোনো সময় ভাইবাতে প্রশ্ন করতে পারে না সময়। শ্রোডিঞ্জার এর ওয়েভ ইকুয়েশনটা কি, যে একটা পার্টিকেল যখন মুভ করে তখন সে ওয়েভ আকারে মুভ করে, এনার্জি পার্টিকেল, তার মধ্যে ডুয়ালিটি প্রিন্সিপাল থাকে, যে সে পার্টিকেলও থাকে ওখানে, ওয়েভও থাকে, তাহলে সেই টোটাল ইকুয়েশনটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন। এটা কিভাবে দিলাম, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন দেখো মাইনাস এক্স স্কোয়ার বাই টু এস এম ইন্টু এল স্কোয়ার বাই এক্স টি এল এক্স স্কোয়ার যোগ বি এক্স বাই এক্স টি। আর এটা আচ্ছা, এখন এগুলার মিনিং গুলো একটু দেখো যে ওয়ে পাই এক্স কমা টি এটা হচ্ছে ওয়েভ ফাংশন, আর ভিএক্স ইজ দা পটেনশিয়াল ফাংশন এজিউম টু, এটা হচ্ছে বলতে পটেনশিয়াল ফাংশন ভেলোসিটি। পটেনশিয়াল ফাংশন গুলো হচ্ছে এটা এজিউম টু বি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। আচ্ছা, এটা হচ্ছে টাইমের উপর ইন্ডিপেন্ডেন্ট। আর এম হচ্ছে পার্টিকেলের মাস, আর যেটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার। আর পাই এক্স কমা টি ওই ফাংশনটা হচ্ছে একটা কমপ্লেক্স কোয়ান্টিটি। এখন দেখো উই মে ডিটারমাইন দ্য টাইম ডিপেন্ডেন্ট পোর্শন অফ দ্য ওয়েভ ফাংশন এন্ড দ্য পজিশন ডিপেন্ডেন্ট। এখানে দেখো দুইটা ঘটনা আছে, একটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে পজিশন ডিপেন্ডেন্ট। এই শ্রোডিঞ্জার ওই ইকুয়েশনের মতো। তাহলে এটাকে সমাধান করে আমরা টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশনটা বের করতে পারবো, ফাংশনটাও বের করতে পারবো। আবার হচ্ছে তোমার পজিশন ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনটা আমরা বের করতে পারবো। যেহেতু টাইম এবং পজিশন দুটাই আছে, তাহলে এটাকে সলিউশন করে আমরা টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন, পজিশন ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন দুইটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন আমরা এই ওয়েভ ফাংশন যেটা আছে পাই অফ এক্স কমা টি, এটাকে দুভাবে লেখছে ধরো, পাই অফ এক্স আর পাই অফ টি, সাই অফ টি। অর্থাৎ এখানে এই পাই যে ফাংশনটা ছিল সেটা দুটার ডিপেন্ডেন্ট ছিল, একটা হচ্ছে পজিশন আর একটা হচ্ছে টাইম। এখন দুইটাকে আলাদা আলাদা করে ফেললাম, পাই অফ এক্স আর একটা সাই অফ টি দিলাম আমরা। The phi x is a function of the position x only. এখন এই দুটাকে আলাদা করে দেওয়াতে এই ফাইটা শুধুমাত্র x এর ফাংশন আর ফাই টিটা হচ্ছে শুধুমাত্র টাইমের ফাংশন। এখন এবারে এটাকে বসাই, এই দুটার ইকুয়েশনের মধ্যে বসাইলে আমরা কি ইকুয়েশন পাই দেখো, এক্স স্কোয়ার বাই টু এস এম ছিল, এই ফাই অফ এক্স টি ছিল, ফাই টি চলে আসছে, আর সাই ডেল স্কোয়ার সাই এক্সটা আছে, আর ডেল এক্স স্কোয়ার, এটা পজিশন ডিপেন্ডেন্ট, এই জন্য এটার উপরে স্কোয়ার আসছে, যোগ ভি এক্স আর পাই অফ এক্স পাই অফ টি ইকুয়াল টু জে এইচ, তারপরে পাই অফ এক্স আর যেহেতু টি আছে তার মানে পাই অফ টি ডেল টি, এটাকে আলাদা করে ফেললাম, এটা উৎস। এবার দেখো এটাকে আলাদা করে নিচের লাইনে যদি আসি মাইনাস এক্স স্কোয়ার বাই টু আইস এম, তারপরে এটাকে কমন নিলাম, কমন নিয়ে ওয়ান বাই তোমার এটা ইফ উই ডিভাইড বাই দ্য টোটাল ওয়েভ ফাংশন। আচ্ছা, এখন এটাকে পাই দ্বারা পাই এক দ্বারা ভাগ দিচ্ছে, সবগুলো পাই এক দ্বারা ভাগ দিছে, তাহলে এটা গেল, এটা আসলো, তারপরে ভিএক্স যেটা ছিল সেটা আছে, আর এই পুরাটা দ্বারা ভাগ দিছে, এই ফাংশনটা দ্বারা ভাগ দিছে, এটা বাদ হয়ে গেল, আর এইটা দ্বারা ভাগ দিছে ওয়ান বাই ফাইভ থাকলো, আর এটা আছে, আর এই যত কাটাকাটি চলে গেছে, তাহলে এটা পেয়ে গেলাম। এবার এটাকে সিম্পলিফাই করে আমরা এই ইকুয়েশন পাইলাম। তারপরে দেখো লেফট সাইড অফ ইকুয়েশন, এই 2.9 এর লেফট সাইডটা হচ্ছে তোমার এক্স এর একটা ফাংশন, সব এক্স এক্স এর ফাংশন, আর রাইট সাইডটা হচ্ছে কিসের ফাংশন, টু এর ফাংশন। তার মানে আমার কাজ ছিল এক্স এরটা আলাদা করা, টি এরটা আলাদা করা। এখন লেফট হ্যান্ড সাইডে এক্স এরটা আলাদা হয়েছে, আর রাইট হ্যান্ড সাইডে টি এরটা আলাদা হয়েছে। এখন আমরা একটা সেপারেশন অফ ভেরিয়েবল কনস্ট্যান্ট, দুই পাশে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল কনস্ট্যান্ট ইউজ করি, তাহলে আমরা টাইম
তাহলে আমরা 2.9 এর যে টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন, টাইম ডিপেন্ডেন্ট পোর্শনটাকে আমরা লিখতে পারি কিভাবে? দেখো, জে এস 1/πt ডেল পাই টি বাই ডেল টি। তো এই কনস্ট্যান্টটাকে আমরা এটার ডান পাশে যেটা আছে সেটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরলাম, যেটাকে আমরা টাইম ডিপেন্ডেন্ট কোশ্চেন বললাম, এবং সেপারেশন কনস্ট্যান্ট এটা নাম দিলাম, নাম দিয়ে এটাকে ডিফাইন করলাম এটা। তারপরে এই যদি ইকুয়েশনটা থাকে, এই ইকুয়েশনের সলিউশনটা তখন কত হবে? এই যে সলিউশন, ফাই টিটা যদি বের করে নিয়ে আসি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস জে ই এস বাই টি এটা। তারপরে দেখো ই ইজ ইকুয়াল টু এস নিউ এস ওমেগা বাই 2 এস পাই এবং ইউ টু দি পাওয়ার। তারপর ওরা যেটা করছে, এইটা এটাকে এর সাথে তুলনা করছে, ইজ ইকুয়াল টু এস নিউ এস ওমেগা বাই 2 এস পাই, এটা বাই এইচ, এটা দিয়ে এটাকে ওরা এনার্জির সাথে তুলনা করছে, কম্পেয়ার করছে এনার্জির সাথে। যদি কম্পেয়ার করে এটাকে এনার্জির সাথে, তাহলে দেখো এই ফুল ইকুয়েশনটা এখন কত আসতেছে এই এর সাথে। অর্থাৎ এটাকে প্রথমে ওরা একটা সেপারেশন করার জন্য একটা কনস্ট্যান্ট হিসেবে ধরছে, কনস্ট্যান্ট দাম, আর এটাকে ওরা ভেরিয়েবল রাখছে, রাখতে ধরলো এটা কনস্ট্যান্ট দাম, সেপারেশন ভেরিয়েবল করার জন্য, আলাদা করার জন্য। তো সেটাকে নাম দিচ্ছে এটা, এটা নাম দেওয়ার পরে এটার ইকুয়েশনটা বের করছে, এই এই পাই টি, এখান থেকে সলিউশন বের করছে, পাই টি ইকুয়াল টু এটা পাইছে। তারপরে এখান থেকে তারা এটাকে কম্পেয়ার করছে, কম্পেয়ার করে এই ইকুয়েশনটা অনুযায়ী দেখছে এইটার ইকুয়েশন আর এটার ইকুয়েশন এটা হচ্ছে এনার্জির সাথে মিলে যায়, ইজ ইকুয়াল টু এস নিউ, এই যে এস এর টার্ম আর এখানে একটা কনস্ট্যান্ট নিউ টার্ম, তাহলে ইজ ইকুয়াল টু এস নিউ এনার্জির সাথে মিলে, সেই অনুযায়ী ওরা এটাকে বলছে এনার্জি ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা সমান একটা এনার্জি পেলাম, এটা কিন্তু পেয়ে যাই। এখানে দেখো হোয়ার দ্য সেপারেশন অফ কনস্ট্যান্ট ইজ দ্য টোটাল এনার্জি অফ দ্য পার্টিকেল, এখানে যে সেপারেশন অফ কনস্ট্যান্টটা ছিল সেটা হচ্ছে তোমার পার্টিকেলের ফুল এনার্জি। তাহলে এই ইকুয়েশনটাকে 2.12 কে আমরা লিখতে পারি কিভাবে, যে এটাকে আলাদা করলাম, প্লাস হচ্ছে এবার ইটাকে এই পাশে নিয়ে আসলাম, ইটাকে এই পাশে নিয়ে আইসা এই টার্ম গুলো কমন নিলাম, কমন নিয়ে তোমার জিরোর সাথে কম্পেয়ার করে এই ইকুয়েশন বের করলাম। এই ইকুয়েশনটা যেটা আসলো সেটা হচ্ছে কি তোমার দেখো ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন, এই ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশনটাই হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। এখন দেখো এই ইকুয়েশনটা যেটা পাইছি আমরা, সেই ইকুয়েশনটা পাইলাম হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। তখন ছিল আমার টাইম ডিপেন্ডেন্ট, এখন সেটাকে আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন করলাম এই রিলেশনটার মাধ্যমে। তাহলে তোমাকে যদি বলি যে শ্রোডিঙ্গার ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন যেটা আছে, ওয়েভ ইকুয়েশন থেকে টাইম ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন ডেভেলপ করবা, ডিরাইভ করো, তাহলে এটা পারবা, জাস্ট করে দিবে। আচ্ছা এই জায়গায় দেখো, এখানে এখানে তো ফিজিক্যাল মিনিং অফ দা ওয়েভ ফাংশন, এখানে যে ওয়েভ ফাংশন যেটা আমরা বললাম, যে ওয়েভ ফাংশনটা কি ছিল, ওয়েভ ফাংশনটা ছিল কোন একটা লাইট এনার্জি এসে পড়ছে ইলেকট্রনের উপরে, তাহলে ওই ইলেকট্রনটাকে ওই এই জায়গা থেকে মুভ করানোর জন্য যে পরিমাণ এনার্জি দরকার সেটাকে আমরা বলছিলাম ওয়েভ ফাংশন। এই ওয়েভ ফাংশনের ফিজিক্যাল মিনিংটা কি আসলে, এই ওয়েভ ফাংশন থেকে আমরা কি বুঝবো যে এখানে আসলে কি ধরনের ঘটনা ঘটতেছে, বা আমরা কোনো প্রবাবিলিটি খুঁজে পাবো কিনা, বা ইলেকট্রনের অবস্থান বুঝতে পারবো কিনা, সেই জিনিসগুলো। তাহলে এই জায়গাটুকু একটু পড়ো, এখান থেকে এতটুকু পর্যন্ত পড়ো, পরে দেখো যে ওরা আসলে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের সাথে তার একটা রিলেশন আছে, এই জায়গাগুলো একটু পড়ো, পরে দেখো ইকুয়েশন গুলো বুঝো কিনা। দেখো যে তোমরা হয়তো বুঝতে পারছো যে এটা আমরা একটু আগেও পরে আসছিলাম আগের স্লাইড গুলোতে, যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন করছিলাম, যে কোনো একটা স্টেটের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কেমন হবে।
সেটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। এখানে যেটা বলছে যে ওয়েভ ফাংশনের ফিজিক্যাল মিনিংটা কি, আসলে ওয়েভ ফাংশন দিয়ে আমরা কি বুঝবো, ইলেকট্রনের সাথে আমরা ওয়েভ ফাংশনের কিভাবে রিলেট করবো, যে ওয়েভ ফাংশন মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে যাওয়ার জন্য যে পরিমাণ এনার্জি দরকার, তাহলে ইলেকট্রনের সাথে তার রিলেশন গুলো কোথায়, এই জিনিসগুলো দেখবো আর কি। তো এই ওয়েভ ফাংশনটা হচ্ছে একটা পজিশন ডিপেন্ডেন্ট হতে পারে, টাইম ডিপেন্ডেন্ট হতে পারে, অথবা টাইম ইন্ডিপেন্ডেন্ট ফাংশন হতে পারে, এগুলোর একটা প্রোডাক্ট। তাহলে ফাই অফ এক্স টি ওয়েভ ফাংশন ইকুয়াল টু লিখা যায় সাই অফ এক্স ইন্টু ফাই অফ এক্স ইন্টু সাই অফ টি, লিখা যায়, অথবা ফাই অফ এক্স ইন্টু এই টাইম যেটা আছে, টাইম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই টাইমটাকে যদি আমরা অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট করে দিই শুধু পজিশনের উপরে, তখন একটু আগে দেখে আসছিল না, এটাকে লিখা যায় ই টু দি পাওয়ার মাইনাস জে বাই এস মিউ, এস মিউ লিখা যায়। এটা যদি আমরা লিখে ফেলি তাহলে কি হবে, অথবা এস টি ই বাই এস টি, এটাকে যদি আমরা লিখি তাহলে এই টার্মটা হয়ে গেছে কিসের টার্ম এখন, এনার্জির টার্ম। তাহলে এইটা এই টাইমের উপর ডিপেন্ড করে না, প্রবিধানের উপর ডিপেন্ড করে। তাহলে দেখো এখানে যেটা আমরা করতেছি, এই যে এটাকে আমরা টাইমটাকে ইন্ডিপেন্ডেন্ট করে দিলাম, তাহলে এরকম আসতে পারে এটা। আর এটা হচ্ছে একটা ফাই অফ এক্স টি হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন, যেহেতু যে টার্ম চলে আসছে, তার মানে এখানে রিয়েল প্লাস ইমাজিনারি দুইটাই আছে। আর ম্যাক্স ম্যাক্স বর্ন 1926 এই 1926 সালে সে একটা থিওরি দিছে, সেই থিওরিতে সে বলতেছে যে পাই অফ এক্স টি হোল স্কোয়ার, এটা যদি স্কোয়ার ডিএক্স করো, তাহলে সেই স্কোয়ারটা হচ্ছে এই টার্মটা কি করে এক্স এবং এক্স প্লাস ডিএক্স, যেহেতু এখানে ডিএক্স আছে, এক্স এবং এক্স প্লাস ডিএক্স এই দুইটা পজিশনের মধ্যে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কেমন সেটাকে সে ডিফাইন করে দেয়। অর্থাৎ এই এক্স এবং এক্স প্লাস ডিএক্স এই নির্দিষ্ট পজিশনের মধ্যে তোমার প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা কেমন ইলেকট্রনের সেটাকে ডিফাইন করে পাই অফ এক্স টি হোল স্কয়ার। এটা সে স্যার পাই, বলো। স্যার, আমাদের আবার 12টার থেকে ক্লাস হচ্ছে আরেকটা। আচ্ছা তাহলে এটা এখন এটা শেষ করে দিচ্ছি আর কি, নেক্সট ক্লাস করে নিব। তুমি ধরো এটার প্রবাবিলিটি পেয়ে গেলাম, তো এটা পেয়ে গেলে এটাকে আমরা লিখতে পারি কিভাবে, ফাই অফ এক্স টি ইন্টু ফাই অফ এক্স টি, এটা হলো কনজুগেট টার্ম, কারণ দুইটা স্কয়ার যেহেতু এখানে একটা কনজুগেট টার্ম আছে, এটা একটা কমপ্লেক্স টার্ম। তাহলে কমপ্লেক্স ফাংশনটা কিভাবে লেখা যায়, এখানে প্লাস ছিল, এটা কমপ্লেক্স হলে মাইনাস হবে, বা এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, আর এখানে কি হবে স্টার চিহ্ন আসবে। তাহলে এই দুইটা স্টার চিহ্ন যদি আমরা গুণ করি, তাহলে এই দুইটা গুণ হয়, এই দুইটা গুণ হলে দেখো এটা এটা কাটাকাটি চলে যায়, এটা আর এটা থাকে, তার মানে এই জিনিস মানে হচ্ছে আসলে এটা, তার মানে এইটা মানে হচ্ছে কত, এইটা সমান কত লিখা যায় পাই অফ এক্স টি। অর্থাৎ এটাই হচ্ছে তোমার ওয়েভ ফাংশনের সিগনিফিকেন্সটা কি, ওয়েভ ফাংশনের সিগনিফিকেন্স হচ্ছে তোমার কোন দুইটা স্পেসিফিক পজিশনের মধ্যে ইলেকট্রনের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন কেমন সেটা তাদের ওয়ার্ক ফাংশন থেকে বোঝা যায়। এতটুকু পর্যন্ত আজকে করালাম, নেক্সট ক্লাস যদি নিব বাকিটুকু পড়াবো আর কি, বুঝছো? আচ্ছা তাহলে ঠিক আছে, আজকে ক্লাস শেষ করে দিচ্ছি, কোনো সমস্যা থাকলে নেক্সট ক্লাস আমাকে বলবো।